হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথম্যানিয়া। 14 আগস্টের কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। আজকে প্রথমেই থাকছে হর্নবিল পাখি সম্পর্কিত বিস্তারিত আলোচনা। 2 নম্বরে থাকছে সেরেস ডোয়ার প্ল্যানেট বা সেরেস বামন গ্রহে লবণের সমুদ্র আবিষ্কার হলো। 3 নম্বরে থাকছে অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমের টেস্টিং। 4 নম্বরে থাকছে চায়না ভারতের ওপর অ্যান্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করলো। এবং সবশেষে থাকছে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে এবং ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা শেষ অবধি দেখো, যদি ভালো লাগে লাইক করবে, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবে। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর ট্রু অ্যাবাউট হর্নবিল? নিচের কোন স্টেটমেন্টটা বা স্টেটমেন্টগুলো হর্নবিল সম্পর্কে সত্যি? আচ্ছা, হর্নবিল কি? হর্নবিল হচ্ছে একটা পাখি। হর্নবিল একটা পাখি। কেন কারেন্ট অ্যাফেয়ার্সে হর্নবিলকে পড়ছি? রিসেন্টলি একটা গবেষণাতে দেখা গেছে যে অরুণাচল প্রদেশে ব্যাপকভাবে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। তাতে এই হর্নবিল পাখিদের বসতি বা হ্যাবিটেট ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য এটা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে এলো। এবার আসি অপশনগুলোতে। এ নম্বরে দেখো, দ্য গ্রেট হর্নবিল ইজ দ্য স্টেট বার্ড অফ অরুণাচল প্রদেশ অ্যান্ড কেরালা। গ্রেট হর্নবিল, এই গ্রেট হর্নবিলটা অরুণাচল প্রদেশ এবং কেরালার রাজ্য পাখি। এই যে গ্রেট হর্নবিল বললাম, ভারতবর্ষে 9টা প্রজাতির হর্নবিল পাওয়া যায়। তার মধ্যে একটা প্রজাতি হচ্ছে দ্য গ্রেট হর্নবিল। এখানে বলছে দ্য গ্রেট হর্নবিলটা অরুণাচল প্রদেশ এবং কেরালার রাজ্য পাখি। এটা ঠিক আছে। বি নম্বরে আসি। দ্য হর্নবিল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন নাগাল্যান্ড ইজ নেমড আফটার দ্য বার্ড হর্নবিল। নাগাল্যান্ডের যে হর্নবিল ফেস্টিভ্যালটা, হর্নবিল উৎসবটা নাগাল্যান্ডে পালন হয়, সেটাই হর্নবিল পাখির নাম অনুসারেই হয়। এটাও ঠিক আছে। সিতে কি বলছে? হর্নবিল ইজ ইন দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার মানে IUCN রেড লিস্ট অ্যাজ থ্রেটেন স্পিসিস। মানে IUCN এ যে রেড লিস্ট আছে সেখানে হর্নবিলটা থ্রেটেন স্পিসিস হিসাবে আছে। এটাও ঠিক। IUCN যে রেড ডেটা লিস্ট প্রকাশ করে, সেই রেড ডেটা লিস্টে হর্নবিল আছে থ্রেটেন স্পিসিস হিসাবে। তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার হয়ে গেল অল অফ দ্য অ্যাবাভ। ভারতবর্ষে হর্নবিল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972 যেটা আছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 দ্বারা শিডিউল 1-এ সংরক্ষিত। আর এই শিডিউল 1টা কি, সেটা নিয়ে আমরা লাস্ট কোশ্চেনে আলোচনা করব। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডোয়ার্ফ প্ল্যানেট? নিচের কোনটি ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ নয়? কেন এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ছি? রিসেন্টলি নাসার ডন স্পেসক্রাফট, DAWN ডন স্পেসক্রাফট যে ডেটা পাঠিয়েছিল, সেই ডেটা অ্যানালাইজ করে এটা দেখা গেছে যে এই সেরেস নামে যে ডোয়ার্ফ প্ল্যানেটটা রয়েছে, এই সেরেস ডোয়ার্ফ প্ল্যানেটের জমির নিচে লবণের সমুদ্র রয়েছে। আন্ডারগ্রাউন্ড ওশেন অফ সল্টি ওয়াটার পাওয়া গেছে হচ্ছে এই সেরেস ডোয়ার্ফ প্ল্যানেটের মাটির নিচে। এই জন্য সেরেস ডোয়ার্ফ প্ল্যানেটটার কিছু অংশ চকচক করতে দেখা যেত। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম চকচকে দেখা যেত। এই যে ডন স্পেসক্রাফটটার কথা বললাম, এই ডন স্পেসক্রাফটটা লঞ্চ করা হয়েছিল 2007-এ। ডন স্পেসক্রাফটটা লঞ্চ করা হয়েছিল 2007-এ, নাসা লঞ্চ করেছিল। আর এটা লঞ্চ করা হয়েছিল সেরেস এবং ভেস্তা এই দুটোকে স্টাডি করার জন্য। এইবার আসি, এই ডোয়ার্ফ প্ল্যানেটটা কি? ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ কি সেটা জানার আগে জানি যে প্ল্যানেট বা গ্রহ কি। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU 2006-এ প্ল্যানেটের ডেফিনেশন চেঞ্জ করেছে। 2006-এ ওকে, প্ল্যানেটের ডেফিনেশন চেঞ্জ করেছে, তার সঙ্গে ডোয়ার্ফ প্ল্যানেট বলে নতুন একটা সেকশন এনেছে। প্ল্যানেট কাকে বলবো? প্ল্যানেট হচ্ছে এমন একটা অ্যাস্ট্রোনমিক্যাল বডি যেটার গ্র্যাভিটিটা, অভিকর্ষজ বল এমন হবে যে ওটাকে গোলাকার রাখতে পারে। গ্র্যাভিটিটা এতটাই হবে যাতে ওটা গোল হয়। আর কি হবে? সূর্যের চারদিকে ঘুরবে। আর কি থাকবে? যে ওর পাশে ওর মতো সাইজের কোনো বস্তু থাকবে না, ওর আশেপাশে ওর মতো সাইজের কোনো বস্তু থাকবে না। এটা হচ্ছে প্ল্যানেট বা গ্রহের ডেফিনেশন। ডোয়ার্ফ প্ল্যানেটে কি? প্রথম দুটো ঠিক আছে, মানে গ্র্যাভিটি এমন হবে যাতে গোল হবে, সূর্যের চারদিকে ঘুরবে, কিন্তু ওর পাশে, মানে ওই ডোয়ার্ফ প্ল্যানেটের পাশে ওর সাইজেরই অন্য কোনো মহাজাগতিক বস্তু থাকবে যেটাকে ও পরিষ্কার করতে পারবে না, সেটাকে ও নিজের মধ্যে ঢুকিয়ে নিতে পারবে না, ওর পাশেই ওটা থাকবে একসঙ্গে। যেমন ধরো প্লুটো আর শেরন হচ্ছে এমন একটা স্ট্রাকচার যে প্লুটো আর শেরন মোটামুটি সিমিলার সাইজের এবং কাছাকাছি আছে। প্লুটো শেরনকে পরিষ্কার করতে পারেনি, প্লুটোর পাশে শেরন অবস্থিত, শেরন আছে ওখানে। ওই জন্য প্লুটোকে 2006-এ গ্রহ থেকে সরিয়ে বামন গ্রহ বানানো হয়। ওকে,
বোঝা গেল ব্যাপারটা। এইবার আসি যে আমাদের এখানে কি বলছে, যে এখানে বলছে যে কোনটা ডোয়ার্ফ প্ল্যানেট নয়। এই মুহূর্তে আমাদের ডেফিনেশন হিসেবে 5খানা ডোয়ার্ফ প্ল্যানেট আছে। 5খানা ডোয়ার্ফ প্ল্যানেট কি কি? প্লুটো, সেরেস, হাউমুয়া, এরিস, মাকে। প্লুটো, সেরেস, হাউমুয়া, এরিস এবং মাকে। এখানে দেখো মাকে আছে, এরিস ডোয়ার্ফ প্ল্যানেট, সেরেস ডোয়ার্ফ প্ল্যানেট, কিন্তু ভেস্তাটা ডোয়ার্ফ প্ল্যানেট নয়। তাহলে এই কোশ্চেনের আনসার হলো আমার ভেস্তা, যেটা ডোয়ার্ফ প্ল্যানেট নয়। এখানে তোমরা আমাকে কমেন্ট সেকশনে এটা বলো যে নাসা নিউ হরাইজন নামে যে মিশনটা লঞ্চ করেছিল সেটা কোন ডোয়ার্ফ প্ল্যানেটকে স্টাডি করার জন্য। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। রিসেন্টলি হুইচ কান্ট্রি সাকসেসফুলি টেস্ট ফায়ার্স অ্যাডভান্স মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যারো 2? বলছে রিসেন্টলি কোন দেশটা অ্যারো 2 নামে অ্যাডভান্স মিসাইল ডিফেন্স সিস্টেমটাকে টেস্ট করলো। ওকে, আচ্ছা, এই অ্যারো 2 হচ্ছে একটা মিসাইল ডিফেন্স সিস্টেম। এই মিসাইল ডিফেন্স সিস্টেমটা কি? ধরো বাইরে থেকে কোনো মিসাইল এলো, সেই মিসাইলগুলোকে আটকানো বা ধ্বংস করার জন্য ইউজ হয় হচ্ছে এই মিসাইল ডিফেন্স সিস্টেম। যেমন S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমটা ইন্ডিয়া আমরা কিনছি কোথা থেকে? রাশিয়া থেকে কিনছি হচ্ছে এই S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম, এটা আমরা কিনছি। অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম, এই অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমটাকে বানিয়েছে ইউএসএ এবং ইসরায়েল মিলিতভাবে এই অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমটাকে বানিয়েছে। কিন্তু এই অ্যারো 2 মিসাইল ডিফেন্স সিস্টেম যেটা টেস্ট করা হলো সেটা টেস্ট করেছে হচ্ছে ইসরায়েল। অ্যারো 2 মিসাইল ডিফেন্স সিস্টেমটাকে টেস্ট করেছে ইসরায়েল। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। রিসেন্টলি ডাম্পিং ইজ ইন নিউজ। ইন ইকোনমিক্স হোয়াট ইজ ডাম্পিং? বলছে রিসেন্টলি ডাম্পিং শব্দটা নিউজে এসছে। ইকোনমিক্সে ডাম্পিং কথাটার মানে কি? আচ্ছা, নিউজে কেন এসছে শোনো। চায়না ইন্ডিয়া থেকে যেসব অপটিক্যাল ফাইবারের জিনিসপত্র যাচ্ছে, চায়নাতে যাচ্ছে, সেইগুলোর উপর অ্যান্টি ডাম্পিং ডিউটি বা অ্যান্টি ডাম্পিং ট্যাক্স লাগিয়েছে। আচ্ছা, অপটিক্যাল ফাইবার কি সেইগুলো আমরা 12 তারিখের যে ক্লাস আছে সেখানে আলোচনা করে ফেলেছি। এইবার আসে এই ডাম্পিংটা কি। ডাম্পিং মানে হচ্ছে, ধরো ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি, ভারতবর্ষের ডোমেস্টিক মার্কেট, আমাদের দেশের মার্কেটে যে সমস্ত জিনিসের যা দাম আছে সেই জিনিসটাকে সেই দামের থেকে কম দামে অন্য দেশে যদি আমি গিয়ে বিক্রি করি সেটা হবে ডাম্পিং। মানে আমরা যদি ভারতবর্ষ থেকে ধরো এখান থেকে চাল নিয়ে গেলাম, আর এই চালের এখানে যা দাম আছে সেই দামের থেকে কম দামে চায়নাতে বা বাংলাদেশে বিক্রি করলাম, তাহলে সেটা হবে ডাম্পিং। তার মানে টু এক্সপোর্ট প্রোডাক্টস অ্যাট লোয়ার দেন দ্য ডোমেস্টিক প্রাইস। ডোমেস্টিক প্রাইসের থেকে কম দামে, মানে লোকাল মার্কেটের থেকে বা দেশের দামের থেকে কম দামে অন্য দেশে গিয়ে বিক্রি করা, অন্য দেশে এক্সপোর্ট করাকে বলে ডাম্পিং। তাহলে আমার আনসার হয়ে গেল এ। এবার এই ডাম্পিং নিয়ে ডব্লিউটিও কি বলছে দেখি। ডব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা সমস্ত ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড রেগুলেশন তৈরি করে হচ্ছে এই ডব্লিউটিও। এই ডব্লিউটিও বলছে যে ডাম্পিংটা ঠিক আছে, ডাম্পিংটা ইল্লিগাল নয় যতক্ষণ অবধি এই ডাম্পিংয়ের ফলে লোকাল যে ম্যানুফ্যাকচারিং আছে সেটা নষ্ট না হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি ডাম্পিং ঠিক আছে। আর এই ডব্লিউটিও সম্পর্কে বলি, ডব্লিউটিওর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। ডব্লিউটিও তৈরি হয়েছিল একটা এগ্রিমেন্ট থেকে। 1995-এ। তোমরা আমাকে কমেন্টে বলো সেই এগ্রিমেন্টটার নাম কি, আর এগ্রিমেন্টটা কবে হয়েছিল। যে এগ্রিমেন্টটা থেকে ডব্লিউটিও তৈরি হয় 1995-এ। ডব্লিউটিওর ডিরেক্টর জেনারেল এই মুহূর্তে আছেন রবার্তো অ্যাজেভেডো। বাকি অপশনগুলো দেখি। অপশন বি দেখো কি বলছে, ইন এ কন্ডিশন হোয়ার ডিমান্ড ডিক্রিজেস হোয়েন কনজিউমার ইনকাম রাইজেস। মানে যখন কনজিউমার মানে যারা ক্রেতা তাদের ইনকাম বাড়ে তখন বস্তুর ডিমান্ড কমে যায়। ইনফেরিয়ার গুডস বা ইনফেরিয়ার প্রোডাক্ট বলে কিছু প্রোডাক্ট হয় বা গুডস হয়, যেগুলোতে কীরম হয়, নর্মাল যে প্রোডাক্ট আছে বা নর্মাল গুড আছে তাদের থেকে উল্টো বিহেভ করে। নর্মাল গুডের ক্ষেত্রে কী হয়, যদি ক্রেতাদের ইনকাম বাড়ে নর্মাল গুডের ডিমান্ড বাড়ে। যেমন ধরো টিভি, এসি, ফ্রিজ, মোবাইল, খাবার দাবার যা ইচ্ছে ধরে নাও। যদি লোকেদের হাতে পয়সা বেশি আছে ডিমান্ড বাড়বে, তার জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু ইনফেরিয়ার গুডটা উল্টো বিহেভ করে, যদি লোকেদের কাছে পয়সা বেশি আছে ইনফেরিয়ার গুডের ডিমান্ড কমে যায়। কীরকম উদাহরণ হিসেবে কি দেখতে পারি, নন ব্র্যান্ডেড জিনিস, ঠিক আছে। ধরো ফরচুনের তেল যাদের কাছে পয়সা আছে ফরচুনের রিফাইন্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েল কিনছে, কিন্তু পয়সা নেই মানে লোকাল ব্র্যান্ডের কোনো সর্ষের তেল কিনে নিয়ে আসছে। তার মানে লোকাল ব্র্যান্ডের সর্ষের তেল ততক্ষণই ডিমান্ডে থাকবে যতক্ষণ লোকের হাতে পয়সা কম আছে। যদি লোকের হাতে পয়সা বেড়ে যায় তখন ব্র্যান্ডেড জিনিসের ওপর তখন লোকের ডিমান্ড চলে আসবে। তার মানে লোকাল ব্র্যান্ডের জিনিস বা নন ব্র্যান্ডেড জিনিসের দাম তখন কমে যাবে।
এগুলো তাহলে ইনফেরিয়ার গুড, নন ব্র্যান্ডেড জিনিসপত্র। আর এটা খুব সুন্দর এক্সাম্পল আছে, যেমন যারা স্মোক করে তাদের ক্ষেত্রে বলি, বিড়ি হচ্ছে একটা ইনফেরিয়ার গুড। লোকের কাছে পয়সা বেড়ে গেলে তখন তারা কি করে, ব্র্যান্ডেড সিগারেট খায়, দামি দামি সিগারেট খায়, বিড়ি তখন ভুলে যায়। পয়সা যাদের কাছে কম আছে বা কম থাকে তখন তারা বিড়ির দিকে ঢুকে যায়। তার মানে ইনকাম বাড়লে বিড়ির ডিমান্ড কমে যায়। যদিও এটা সবসময় ঠিক না, অনেকে বিড়ি খেতে পছন্দ করে। সিতে আছে এক্সপোর্ট ডিউটি। এক্সপোর্ট ডিউটি মানে আজকে এখান ভারতবর্ষ থেকে অন্য কোনো দেশে এক্সপোর্ট করতে গেলে গভর্নমেন্টকে যে ট্যাক্স দিতে হয় সেটা হচ্ছে এক্সপোর্ট ডিউটি। ফিফথ কোশ্চেন স্টার্ট করছি। ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ অফ দ্য ফলোয়িং ডে? বলছে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে কবে সেলিব্রেট করা হয় বা কবে অবজার্ভ করা হয়? ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। পৃথিবীতে এলিফ্যান্ট বা হাতি হচ্ছে সংরক্ষিত প্রাণী। কীরকম সংরক্ষণ আছে? IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, IUCN-এর যে রেড ডেটা লিস্ট হয় সেখানে এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে আছে হচ্ছে এই হাতি বা এলিফ্যান্ট। ভারতবর্ষে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972 এতে শিডিউল 1 দ্বারা সংরক্ষিত হচ্ছে এই হাতি বা এলিফ্যান্ট। আচ্ছা, শিডিউল 1 বলছি, আগে ফার্স্ট কোশ্চেন আমরা শিডিউল 1 বলেছিলাম। এই শিডিউল 1টা কি? এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972 যেটা আছে এতে 6খানা শিডিউল আছে। একদম ফার্স্ট শিডিউল হচ্ছে যেখানে বেশি মাত্রায় সংরক্ষণ করা হয়েছে বা সংরক্ষণের মাত্রা বেশি, মানে এই প্রাণীগুলোকে যদি ইললিগালি ট্রেড করা হয় বা মারা হয় তাহলে বেশি পরিমাণে শাস্তি প্রদানের ব্যবস্থা হবে, মানে এদের সংরক্ষণের মাত্রা বেশি। যত আমরা নিচের দিকে নামবো, শিডিউল 2, শিডিউল 3, শিডিউল 4, শিডিউল 5, শিডিউল 6, তত সংরক্ষণের মাত্রা কমবে। আচ্ছা, এই শিডিউল 1 যেটা আছে এর 3টে পার্ট আছে। শিডিউল 1-এর 3টে পার্ট। ফার্স্ট পার্টে আছে কারা কারা? ফার্স্ট পার্টে হাতি, গন্ডার, বাঘ, চিতাবাঘ, স্নো লেপার্ড, ডুগং এইসব। আর পার্ট 2-তে কী রয়েছে? ক্রোকোডাইল আর ঘড়িয়াল। আর পার্ট 3-তে কী রয়েছে? পার্ট 3-তে রয়েছে বার্ডসগুলো, যেমন হর্নবিল আমরা ফার্স্ট কোশ্চেনে পড়েছিলাম। এই হর্নবিল হচ্ছে শিডিউল 1-এর পার্ট 3-তে রয়েছে। মোটামুটি ধরে নাও যেসব প্রাণীগুলোকে বেশি মাত্রার প্রোটেকশন দেওয়া আছে ভারতে সবগুলোই রয়েছে শিডিউল 1-এ। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কোনো না কোনো পার্টে রয়েছে হচ্ছে সেই প্রাণীগুলো। এছাড়াও ভারতে এলিফ্যান্ট বা হাতি সংরক্ষণ করা হচ্ছে প্রজেক্ট এলিফ্যান্টের দ্বারা। প্রজেক্ট এলিফ্যান্ট লঞ্চ করা হয়েছিল ফেব্রুয়ারি 1992। তো এই কোশ্চেনের আনসার কি, যে কবে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে অবজার্ভ করা হয়? ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে অবজার্ভ করা হয় 12 আগস্ট। বাই দ্য ওয়ে, হাতি হচ্ছে স্থলে বসবাসকারী সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। আমাকে তোমরা কমেন্টে বলো পৃথিবীতে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীটার নাম কি? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও।